আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ক্লাস মোমেন্টসের আজকের টিউটোরিয়ালে। আমার আজকের আলোচনায় থাকবে উপাত্ত বিন্যস্তকরণ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী কিভাবে কিছু উপাত্তকে লেখচিত্র বা স্তম্ভলেখর মাধ্যমে প্রকাশ করবে, মূলত সেটাই তোমরা শিখতে পারবে। উপাত্ত অধ্যায়ে যে বিষয়গুলো আমাদের খুব বেশি জানা প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়েই থাকছে আমার আজকের প্রাথমিক আলোচনা। প্রথমে জানবো উপাত্ত কি। তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে পরিসংখ্যানের উপাত্ত বলে। আবার বলছি, তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে, অর্থাৎ যে সংখ্যাগুলো নিয়ে আমরা কাজ করি। যেমন ধরো, শ্রেণীকক্ষে তোমাদের কয়েকজন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নাম্বারের তালিকা দেওয়া হয়েছে। এই যে প্রাপ্ত নাম্বারের যে তথ্যটা বা ঘটনাটা, যে সংখ্যাগুলো দিয়ে আমরা পরিসংখ্যানে প্রকাশ করব, সেটাই উপাত্ত। উপাত্ত দুই ধরনের, যথা বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত কি? বিন্যস্ত উপাত্ত যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বিন্যস্ত উপাত্ত বলে। অর্থাৎ আমাদের কাছে যে উপাত্তগুলো সংগ্রহ থাকে, সেই উপাত্তগুলোকে এলোমেলো আকারে না রেখে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে সাজিয়ে রাখা। দেখো, এখানে আমার 4, 4-এর পরে 8, 8-এর পরে 12, 12-এর পরে 16, এরপর আছে 20। হ্যাঁ, এখানে 4-এর থেকে আমার 8-এর মধ্যবর্তী ব্যবধান কত? 4, 5, 6, 7, 8। এখানে আমার 4, ব্যবধান 4। 8-এর পর থেকে 12 পর্যন্ত ব্যবধান কত? 9, 10, 11, 12। এখানেও 4। তাহলে 12-এর পর থেকে 16 কত? 13, 14, 15, 16। এখানেও 4। 17, 18, 19, 20। এখানে 4 করে। প্রত্যেক সংখ্যার ব্যবধান হচ্ছে আমার 4 4 করে। তার মানে কি, এখানে একটা ক্রম অনুযায়ী সাজানো হয়েছে, মানে বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো হয়েছে। তার মানে আমি এটাকে বলতে পারি 4, 8, 12, 16, 20 এই উপাত্তগুলো হচ্ছে আমার বিন্যস্ত উপাত্ত। ওগুলো বৈশিষ্ট্য আকারে সাজানো আছে। এর পরবর্তীতে দেখো 5, 10। হ্যাঁ, এখানে 5, এরপরে কত কত 5-এর পরে 6, 7, 8, 9, 10, 5। এরপর 10-এর পরে 15। তাহলে এখানেও কি 5 5 করে করে বাড়ছে। এরপরে 15 পর থেকে 20, এখানে কত করে বেড়েছে? 5 করে। প্রতি ঘরেই কিন্তু আবার 20 থেকে 25, এখানেও 5 করে বেড়েছে। তার মানে কি, আমার প্রতি ঘরে কিন্তু 5 5 করে বৃদ্ধি পেয়েছে। কেমন? তার মানে এখানেও আমার এই উপাত্তগুলো কিন্তু আমার বিন্যস্ত উপাত্ত আমরা বলতে পারি নাকি? এটা এই উপাত্তগুলোকে দেখো ক্রম অনুযায়ী সাজানো হয়েছে। হ্যাঁ, এলোমেলো অবস্থায় নেই। এটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে এটা একটা বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো হয়েছে। এটা বিন্যস্ত উপাত্ত। আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা অবিন্যস্ত উপাত্ত নিয়ে আলোচনা করব। আমরা জানবো অবিন্যস্ত উপাত্ত। যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। বিন্যস্ত উপাত্ত কী ছিল? যে উপাত্তগুলো আমার সংগ্রহে থাকবে সেই উপাত্তগুলো অবশ্যই বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকবে। আর অবিন্যস্ত উপাত্তগুলো কি? আমি যে উপাত্তগুলো সংগ্রহ করলাম, হ্যাঁ, সেগুলো কি বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকবে না, সেটাই হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। যেমন দেখো, একটা উদাহরণ দেখি। এখানে আমার সংগ্রহে থাকা প্রথম সংখ্যাটি কত? 10। এরপরে কত আছে? 8। হ্যাঁ, এরপরে আছে 16, এরপরে 12, এরপরে 9, এভাবে এরপরে 15। দেখো, প্রথমটা কি? বড়। এরপরটা কি? মানে এখানে বেশি আছে 10, এরপর হচ্ছে 8, এটা কি কমে গেছে। আবার এখানে 16 বেড়ে গেছে। আবার এখানে কি 12 কমে গেছে, আবার এখানে কমে গেছে, আবার এখানে বেড়ে গেছে। এই যে কমে গেছে আবার বেড়ে গেছে, যদি এ কমা 12টা যদি বৈশিষ্ট্য অনুসরণ করা হতো তাহলে হতো আমার কি? বিন্যস্ত উপাত্ত। এখানে কিন্তু কমা 12টা কোনো বৈশিষ্ট্য অনুসরণ করা হয় নাই, যার ফলে এটা আমার দেখেই বোঝা যাচ্ছে এটা এলোমেলোভাবে আছে, এটা সাজানো হয় নাই।
কোনো ক্রম অনুসরণ করা হয়নি, তাহলে আমরা বলতে পারবো এই 10, 8, 16, 12, 9, 15 এগুলা কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো না, যার ফলে এটাকে আমরা অবিন্যস্ত উপাত্ত বলতে পারবো। বুঝে গেল? আমাদের কিন্তু এই বিন্যস্ত উপাত্ত এবং অবিন্যস্ত উপাত্ত থেকে কিন্তু প্রায় সময় আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। এটা খুবই সহজ, আমরা দেখেই বলতে পারবো যে আমাদের কোনটা বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো আছে আর কোনটা বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো নেই। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে শ্রেণী ব্যবধান, খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি একটি লেখচিত্র আঁকতে হলে কিন্তু আমাদের সেজন্য সারণী তৈরি করতে হয়। উপাত্তগুলোকে যখন আমরা সারণীবদ্ধ করব তখন আমাদেরকে অবশ্যই কী করতে হবে, শ্রেণী ব্যবধানের প্রয়োজন হবে। তার মানে কি, এই ক্ষেত্রেই আমাদের উপাত্ত অধ্যায়ের শ্রেণী ব্যবধান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন দেখো আমি এখানে লিখেছি প্রতিটি শ্রেণীর সর্বোচ্চ সর্বনিম্ন মানের ব্যবধানই হলো শ্রেণী ব্যবধান। এখানে দেখো 5 থেকে 9 আছে। হ্যাঁ, আমি সংখ্যা লিখেছি, দেখো 5 থেকে 9। এই যে 5 থেকে 9 মধ্যে যে ব্যবধান, সেটাই হচ্ছে আমার মূলত শ্রেণী ব্যবধান। হ্যাঁ, 5 থেকে 9-এর মধ্যে আমার যে ব্যবধানটা হবে সেটা হবে শ্রেণী ব্যবধান। দেখো আমার এখানে 5 থেকে 9, শুরুতে আমার আছে কত, 5, শুরুতে আছে আমার 5। এখন আমি 5 থেকেই গণনা করব। ব্যবধান কত দেখি, 5, 6, 7, 8, 9। তাহলে কতটা হয়েছে, 1, 2, 3, 4, 5। আমার ব্যবধান কত হয়েছে, 5 ব্যবধান হয়েছে। আমার ব্যবধান হচ্ছে 5 থেকে 9-এর মধ্যে ব্যবধান হচ্ছে 5। কেমন? আমার বেশিরভাগ শিক্ষার্থী ভুল করে থাকে এক্ষেত্রে। আমার যখন আমরা শ্রেণী ব্যবধান নির্ণয় করি, আমার প্রথমে যে সংখ্যাটা থাকে সেটা গণনা থেকে বাদ দিয়ে পর থেকে হিসাব করে, কিন্তু এ ধারণা সম্পূর্ণ সঠিক না। এটা আমরা কি করতে হবে, প্রথম শুরু হয়েছে যে সংখ্যা, শুরুতে 5 আছে, তার মানে কি আমাকে 5 থেকে গণনা করতে হবে, 5কে বাদ দিয়ে না। 5, 6, 7, 8, 9, তার মানে 5 থেকে 9-এর মধ্যে শ্রেণী ব্যবধান হচ্ছে 5। আরেকটা দেখা যাক, আমার উদাহরণ হচ্ছে 12 থেকে 21। আমার শ্রেণী ব্যবধান হচ্ছে 12 থেকে 21। তাহলে আমার 12 থেকে 21-এর মধ্যে শ্রেণী ব্যবধান কত হতে পারে, আমরা দেখো আমরা কাউন্ট করি। আমরা সবাই বলি 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। গুণি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তার মানে আমার 12 থেকে গুনেছি, 12 থেকে 21 পর্যন্ত আমার শ্রেণী ব্যবধান আসছে কত, 10। বুঝতে পেরেছি? তাহলে আমাদের এখানে 5 থেকে 9-এর শ্রেণী ব্যবধান হচ্ছে 5 এবং 12 থেকে 21-এর মধ্যে শ্রেণী ব্যবধান হচ্ছে আমার 10। নিশ্চয় বুঝতে পেরেছ? তাহলে আমার শ্রেণী ব্যবধান কি, প্রতিটি শ্রেণীর সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ব্যবধান হলো শ্রেণী ব্যবধান। এখানে আমার প্রথমে শুরু হয়েছে সর্বনিম্ন মান কত, 5 থেকে সর্বোচ্চ হচ্ছে 9, তার মানে শ্রেণী ব্যবধান হচ্ছে 5। আর এখানে 12 থেকে 21 শ্রেণী ব্যবধান হচ্ছে 10। নিশ্চয় বুঝতে পেরেছ? এর পরবর্তী ধাপ হচ্ছে আমার ঘটন সংখ্যা। এই ঘটন সংখ্যা যেটা কিনা আমরা সারণী তৈরি করি প্রথমেই থাকে, মানে আমরা একটা সারণী যখন তৈরি করি তখন আমাদের প্রথমেই তোমার তোমাদের নম্বর বা উচ্চতার শ্রেণী ব্যবধান, মানে যেটা সারণীর প্রথমে লিখতে হয়, এরপরে ট্যালি চিহ্ন, যেটা আমার পরবর্তী ধাপে আমি আলোচনা করব সেটা পরে। এরপরে হচ্ছে আমার শিক্ষার্থীর সংখ্যা থাকে, ও শিক্ষার্থীর সংখ্যাটাই মূলত হচ্ছে আমার এই ঘটন সংখ্যা। এখন দেখো আমার কি বলেছে, যে কোনো তথ্য বা উপাত্ত হতে দুইটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাগুলোকে ওই শ্রেণীর গঠন সংখ্যা বলে।
আবার বলছি, যে কোনো তথ্য বা উপাত্ত হতে দুইটি সীমার মধ্যে, মানে আমার বলেছে দুটি সীমার মধ্যে। আমি দুটি সীমা বলতে এই যে 5 থেকে 9, আমি এই সীমাটাকেই ধরি। হ্যাঁ, এই যে দুটি সীমা, এই 5 থেকে 9, এই দুটি সীমা বা সংখ্যার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যাবে ততগুলো সংখ্যাই হবে আমার গঠন সংখ্যা। অথবা দেখো, আমরা শিক্ষার্থী ধরতে পারি। 5 থেকে 9 বছরের মধ্যে, আমার 5 থেকে 9 বছরের মধ্যে কতজন শিক্ষার্থী আছে। ধরো আমি 5 থেকে এই 9 বছরের মধ্যে শিক্ষার্থী ধরলাম 3 জন আছে। 5 বছর থেকে 9 বছরের মধ্যে আমার শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 3 জন। আবার দেখো 12 থেকে 21 বছর, আমি ধরলাম 12 থেকে 21 বছরের মধ্যে আমার শিক্ষার্থী হচ্ছে 4 জন। ঠিক আছে, তাহলে এই যে আমার 5 থেকে 9 বছরের শিক্ষার্থী, হ্যাঁ, একটি শ্রেণীতে আমার 5 থেকে 9 বছরের শিক্ষার্থী আমি পেয়েছি কত? 3 জন। কেমন? আবার একটি শ্রেণীতে 12 থেকে 21 জন বছরের শিক্ষার্থীর মধ্যে আমি শিক্ষার্থী পেয়েছি 4 জন। এই যে 3 জন, মানে এই 3 হচ্ছে গঠন সংখ্যা, এবং এই যে আমি এত বছরের 12 থেকে 21 বছরের শিক্ষার্থী পেয়েছি, ওটা পেয়েছি 4 জন, মানে এই 4 হচ্ছে গঠন সংখ্যা। 3 জন এবং এই 4 জন। বুঝে গেল? তাহলে কি, যে কোনো তথ্য বা উপাত্ত হতে দুটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যাবে ওই সংখ্যাগুলোকে ওই শ্রেণীর গঠন সংখ্যা বলে। আমরা বুঝতে পেরেছি নিশ্চয়। পরবর্তী আলোচনা হচ্ছে ট্যালি চিহ্ন। এই ট্যালি চিহ্ন আমরা নিশ্চয় আগেই আমরা পরিচিত হয়েছিলাম। দেখো, এখানে বলেছে যে কোনো তথ্য বা উপাত্ত থেকে একটি শ্রেণীতে যত সংখ্যক গঠন সংখ্যা পাওয়া যায় সেগুলোকে একটি নির্দিষ্ট করে খাড়া দাগের মাধ্যমে প্রকাশ করা হয়। খাড়া দাগের মাধ্যমে প্রকাশ করা হয়। যে কোনো তথ্য বা উপাত্ত থেকে একটি শ্রেণীতে যত সংখ্যক গঠন সংখ্যা পাওয়া যায়, এর আগের গঠন সংখ্যাতে আমরা যাই, আমরা পেয়েছি কত? 5 থেকে 9 বছরের মধ্যে শিশু পেয়েছি আমরা 3 জন, মানে গঠন সংখ্যা পেয়েছি 3। ওই গঠন সংখ্যাটাকে আমরা ট্যালি চিহ্ন হিসেবে প্রকাশ করব। কেমন? যে সারণী আমরা তৈরি করব সেখানে প্রথমে শ্রেণী ব্যবধান থাকে আমার শিক্ষার্থীর, এরপরে থাকে ট্যালি চিহ্ন, এরপরে থাকে আমার শিক্ষার্থীর সংখ্যা, মানে গঠন সংখ্যা। তাহলে আমরা এই গঠন সংখ্যাটাকে আমার ট্যালি চিহ্ন আকারে প্রকাশ করব। তাহলে আমার 5 থেকে 9 ধরো, আমার এখানে কত? 5 থেকে 9, এই 5 থেকে 9 বছরের শিক্ষার্থী আমার কতজন ছিল? শিক্ষার্থী ছিল 3 জন। আমি যদি ট্যালি চিহ্ন প্রকাশ করি তাহলে 1 খাড়া দাগ বলেছে, 2, 3, আমার কত হয়েছে ট্যালি চিহ্ন? 3। এরপরে আবার কত আছে? 12 থেকে 21, আমার 12 থেকে 21। আমি আবার দেখি, আমার আছে 12 থেকে 21, যার মধ্যে বয়সের শিক্ষার্থী ছিল 4 জন। শিক্ষার্থীর সংখ্যা ছিল 4। তার মানে আমার হচ্ছে 1, 2, 3, 4। এটা আমরা এই যে খাড়াভাবে যে দাগ দিব, এটা এভাবে আমরা ট্যালি চিহ্ন হিসেবে প্রকাশ করতে পারি। কেমন? যদি আমার শিক্ষার্থীর সংখ্যা যদি তোমার 5 হতো, তাহলে কি হবে? 5 হয়, তাহলে আমার শিক্ষার্থীর সংখ্যা যদি ধরো 5, তাহলে আমরা কি করব? এখানে তো হচ্ছে 1, 2, 3, 4, খারাপভাবে দাগ দিয়েছি, এখানে 3 হয়েছে কি 1, 2, 3। এখন যদি আমি 5 দেই, 1, 2, 3, 4, 5, এভাবে তো হওয়ার কথা, তাই না? কিন্তু না, এটা সম্পূর্ণ ভুল। আমরা এভাবে দিব, ট্যালি চিহ্ন প্রকাশ করতে 5 করব, এই যে এইভাবে 5 এভাবে প্রকাশ করবা, 1, 2, 3,
4, প্রথমে 4টা আঁক দেব। এরপরে এই যে নিচের থেকে আমার ঠিক উপরে ক্রস আকারে এ দাগটা এভাবে দিব, তাহলে এটা হয়ে যাবে 5। এভাবে ট্যালি চিহ্ন 5 হিসেবে আমরা প্রকাশ করব। কেমন? 5, এটাই হবে আমার 5। যদি আমি 1 2 3 4 লিখে এভাবেও দেই, তাহলে আমার এটা ট্যালি চিহ্ন হবে না। আমি 5 প্রকাশ করব কীভাবে? আবার বলছি, 1 2 3 4, এই নিচের থেকে ঠিক উপরের দিকে এভাবে নিয়ে এই শেষেরটার সাথে এই ক্রস আকারে এভাবে দেব। কেমন? এটা হয়ে যাবে 5। আবার এটার সাথে আরেকটা আঁক দিলে কি হয়ে যাবে? 6। নিশ্চয় বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা ট্যালি চিহ্ন বলতে কি বুঝি? যে কোনো তথ্য বা উপাত্ত থেকে একটি শ্রেণীতে যত সংখ্যক গঠন সংখ্যা পাওয়া যায় সেগুলোকে একটি নির্দিষ্ট ঘরে খাড়া দাগের মাধ্যমে প্রকাশ করা হয়, যা ট্যালি চিহ্ন নামে পরিচিত। কেমন? নিশ্চয় বুঝতে পেরেছ? তো আজকে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করেছি? আমার বিষয়বস্তু ছিল উপাত্তর প্রকারভেদ, বিন্যস্ত উপাত্ত, অবিন্যস্ত উপাত্ত, এরপর শ্রেণী ব্যবধান ছিল, এরপর গঠন সংখ্যা, ট্যালি চিহ্ন। আমার উপাত্তের অধ্যায়ের মধ্যে আমার যে যে বিষয়বস্তু গুরুত্বপূর্ণ সে বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করেছি। আজকের জন্য এতটুকুই। পরবর্তীতে আমি তোমাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।